আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে থাকছে গুপ্ত বংশ এবং স্বাধীন গৌড় ও বঙ্গ রাজ্য। এখানে এই গুপ্ত বংশ এবং স্বাধীন বঙ্গ ও গৌড় রাজ্য থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি কোশ্চেন থাকার সম্ভাবনা খুবই বেশি। তো গুপ্ত বংশ মৌর্য বংশের পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে গড়ে ওঠে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশকে ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। এই গুপ্ত বংশকে ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় এবং প্রাচীনকালের সাহিত্যেরও স্বর্ণযুগ বলা হয়। তাহলে গুপ্ত বংশকে প্রাচীনকালের সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এবং ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয়। এই গুপ্ত বংশের যুগে অর্থাৎ এই যুগে কলা, স্থাপনা এবং ভাস্কর্য এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এই সময় কলা, স্থাপনা এবং ভাস্কর্য এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এই সময়কার ভাস্কর্যকে বলা হয় ধ্রুপদী ভাস্কর্য। ধ্রুপদী ভাস্কর্য এই সময়কার ভাস্কর্যকে বলা হয় ধ্রুপদী ভাস্কর্য। আমরা এই গুপ্ত বংশের তিনজন শাসক সম্পর্কে জানবো। এর মধ্যে প্রথম যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম গুপ্ত বংশের প্রথম শাসক প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত বংশের প্রথম শাসক প্রথম চন্দ্রগুপ্ত। ইনি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এই চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। এই প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ইনার একটি উপাধি আছে। উপাধিটা হলো মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ। দ্বিতীয় সমুদ্রগুপ্ত দ্বিতীয় শাসক। দ্বিতীয় শাসক সমুদ্রগুপ্ত। ইনি শ্রেষ্ঠ শাসক। এই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। ভারতের নেপোলিয়ন। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। আরেকজন হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আরেকজন হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে পাটলিপুত্রের সিংহাসন আরোহণ করেন এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নবরত্নের পৃষ্ঠপোষক বলেন। নবরত্নের পৃষ্ঠপোষক। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত নবরত্নের পৃষ্ঠপোষক। নবরত্নের পৃষ্ঠপোষক। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এই 9 জন জ্ঞানী গুণী প্রতিভাবান ব্যক্তিকে নবরত্ন দাবি করা হতো, নবরত্ন বলা হতো। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি আছে। উপাধিটি হলো বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে গুপ্ত বংশ সর্বাধিক বিস্তার লাভ করে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের দ্বিতীয় রাজধানী মালবের উজ্জয়িনীতে স্থাপন করেন। এই
দ্বিতীয় চন্দ্রগুপ্ত মালবের মালবের উজ্জয়িনীতে মালবের উজ্জয়িনীতে গুপ্ত বংশের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তাহলে আমরা আরেকবার রিভিউতে যাব। গুপ্ত বংশের মৌর্য বংশ পরবর্তী সময়ে ভারতীয় উপমহাদেশে গুপ্ত বংশ গড়ে ওঠে। গুপ্ত বংশ এই সময়কালকে ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হতো। প্রাচীনকালের সাহিত্যেরও স্বর্ণযুগ বলা হতো। এই সময় কলা, স্থাপনা ও ভাস্কর্য এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এই সময়কার ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়। এই সময়কার তিনজন শাসক সম্পর্কে জানবো। একজন হলেন প্রথম চন্দ্রগুপ্ত, ইনি গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ইনার একটি উপাধি ছিল, উপাধিটি হলো মহারাজা ধীরাজ। এবং দ্বিতীয় শাসক সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তই গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা গুপ্ত বংশের তৃতীয় শাসক বলে জানি। নবরত্নের পৃষ্ঠপোষক দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটি উপাধি ছিল বিক্রম আদিত্য। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তের মৃত্যুর পরে পাটলিপুত্রের রাজধানী পাটলিপুত্রের সিংহাসন আরোহণ করেন এবং তিনি গুপ্ত বংশের দ্বিতীয় রাজধানী তৈরি করেন, মালবের উজ্জয়িনীতে স্থাপন করেন। এবারে আমরা জানবো নবরত্নের উল্লেখযোগ্য কয়েকজনকে। নবরত্নের উল্লেখযোগ্য একজন ব্যক্তি হলেন কালিদাস। ইনি সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। এনার একটি বিখ্যাত মহাকাব্য আছে। মহাকাব্যটির নাম হলো মেঘদূত, অর্থাৎ মেঘদূত মহাকাব্যের রচয়িতাকে কালিদাস। এবার জানবো অমর সিংহ সম্পর্কে। অমর সিংহ ইনি সংস্কৃত ভাষার কবি এবং ব্যাকরণবিদ। সংস্কৃত ভাষার কবি ও ব্যাকরণবিদ। সংস্কৃত ভাষার কবি ও ব্যাকরণবিদ। তিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা। প্রাচীন ভারতের শ্রেষ্ঠ অভিধান প্রণেতা কে? অমর সিংহ। অমরকোষ অভিধানটি অমর সিংহের একটি সংস্কৃত অভিধান অমরকোষ। আমরা জানবো বরাহমিহির সম্পর্কে। বরাহমিহির তিনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ। বরাহমিহির ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ।